সভাপতি মহাশয়, আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, আপনারা একটু জোরে করতালি দিয়ে এই প্রদীপ প্রজ্বলনকে উৎসাহিত করুন। বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। প্রভু যারা নিরবতা পালন করতে চাই, অর্জন করতে পেরেছে, তা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের সক্রিয় সহযোগিতা, উৎসাহ, সুপরামর্শ। আমি নিশ্চিতভাবে আশা করি আমাদের এই সংগঠন উত্তরাত্তর বৃদ্ধি পাবে। সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য আমরা প্রত্যেকেই সচেষ্ট হব এবং সংগঠনকে আরো সংঘবদ্ধ, শক্তিশালী করে তুলব। এটাই আমাদের আজকের বার্ষিক সাধারণ সভার সমস্ত। এর পরিপ্রেক্ষিতে আমি আরেকটি কথা আপনাদেরকে জানাতে চাই। আমাদের যিনি সাধারণ সম্পাদক ছিলেন শ্রী অমল চ্যাটার্জি, তার পারিবারিক কারণে এবং নিজেও অসুস্থ, এই জন্যে আমার কাছে তার রেজিগনেশন লেটার সাবমিট করেছিলেন অনেকদিন আগে, এবং পরবর্তীকালে আবার এই অ্যাসোসিয়েশনের সবার আগে নতুন করে আরেকটি চিঠিও আমাদেরকে দিয়েছে যে আমি অসুস্থ, আমার পারিবারিক, আমার ওয়াইফও অসুস্থ, যার জন্য আমার পক্ষে আর অ্যাসোসিয়েশনে থাকা সম্ভব নয়। যার পরিপ্রেক্ষিতে বিগত আমাদের মিটিংয়ে, অফিস বিয়ারার মিটিংয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল যে এই অ্যাকসেপ্টটাকে গ্রহণ করুন এবং এমন একটা লোককে দেন সেক্রেটারির দায়িত্ব পালন করতে পারে। সেই সময় আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিই শ্রী সমীর চ্যাটার্জিকে এই দায়িত্ব সে সময় আমি দিয়েছিলাম, এবং মিটিংয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল সমীরের এই পদ গ্রহণ করাকে নিয়ে। এবং সেই জন্যে আজকে আমি এই সভায়, এটা অ্যানুয়াল জয়েন্ট মিটিং, এখানে সর্বসম্মত সিদ্ধান্ত হোক সমীর চ্যাটার্জিকে সেই দায়ন পালন করার জন্যে। সবাই যদি একমত থাকেন একটু হাত তুলে অনুরোধ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ওর ওন হাউস নামে যে সংগঠনটা তৈরি হয়েছিল আজকে 23 বছর আগে, যে ছোট্ট চারাগাছটি আমরা এই নামে রোপণ করেছিলাম, দেখতে দেখতে সেটা বড় হয়েছে, ফুলে ফলে পাতায় উদ্ভাসিত হয়েছে। হয়তো সংখ্যা এখন অনেক কমে গিয়েছে, তাকে প্রেজেন্ট হিসেবে দেখতে পাচ্ছি। তবু
সংগঠনের অনেক সময় ভালো সময় আসে, অনেক সময় খারাপ সময় আসে। মাঝখানে আমরা সংগঠনটাকে নানা রকম কারণের জন্য কিছুটা দমে গিয়েছিল, কিন্তু নতুন প্রজন্ম এসে বা নতুন মানুষগুলো এসে আবার সংগঠনটাকে ধরেছেন এবং অনেক মানুষের সঙ্গে তাদের পরিচয় হয়েছে এবং তাদের জন্য অনেক কিছু করা হয়েছে। পরে আমাদের সেক্রেটারি বা বলবেন বা এর মধ্যেও কিছু কিছু আপনারা পাবেন। যাই হোক, এই 23 বছরে যে ছোট্ট চারা গাছটি রোপণ করেছিলেন আপনারা সকলে মিলে, আমরা সকলে মিলে, তাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু নতুন প্রজন্মে বলতে কষ্ট হচ্ছে। যারা বুক দিয়ে, প্রাণ দিয়ে, জীবন দিয়ে এই সংগঠন তৈরি করেছিলেন, আর তারা অনেকেই আমাদের ছেড়ে চলে গিয়েছে। যেখানেই থাকুন তাদের শান্তি কামনা করছি। আর বিশেষ কিছু বলার আবার নেই, শুধু এইটুকুই বলবো যে নতুন ভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, নতুন প্রজন্মকে আনতে হবে। কারণ লড়াই তারাই করবে যেভাবে ম্যানেজমেন্ট বা কর্তৃপক্ষের আঘাত বারবার আসছে, পরে আরো হয়তো ভীষণ আকার নেবে। তখন এই সাদা চুল আমাদের যারা আছি তাদের দ্বারা সবসময় তাকে রক্ষা সম্ভব হবে না। তাই আপনাদের সকলকেই আমি অনুরোধ করব, আপনাদের সন্তান সন্ততি যারা বড় হয়েছে তাদের উপর দায়িত্ব দিন, তারা যেন এখানে আসে, এটাকে রক্ষা করে এবং আগামী দিনে যে আঘাত আসবে তাকে সহ্য করে তার সঙ্গে লড়াই করতে হবে। এবার আপনাদের কাছে শ্রী মনোজ ভট্টাচার্য মহাশয় কিছু বলবেন। সভাপতি, চেয়ারম্যান এবং আমাদের স্টিল টাউন অন ইউর অন হাউসের সমস্ত সভাপতি মণ্ডলী যারা মঞ্চে উপস্থিত আছেন, আমার সামনে উপস্থিত আছেন সমস্ত লিজি বন্ধু এবং তাদের কিছু পরিবার, সকলের সামনে আমি শুধু খুব অল্প সময়ের মাধ্যমে মরণোত্তর চক্ষুদান নিয়ে কিছু বলবো। আমি এই সংগঠনের সদস্য, কিন্তু এখন আপনাদের সামনে উপস্থিত হয়েছি দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির পক্ষ থেকে মরণোত্তর চক্ষুদান সম্পর্কে কিছু বলার জন্য। আমরা এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যেমন লিজি কোয়ার্টার নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকি, সেই রকম আজকে এই অ্যাসোসিয়েশন সামাজিক কিছু কাজের যে তারা তাদের পরিধি বিস্তার করছে তারই অংশ হিসাবে আজকে এই সচেতনতা বক্তব্য রাখতে এসেছি আমি দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির পক্ষ থেকে। তাদেরকে সচেতন করা যে আসুন আমরা সকলে মিলে যেন আমাদের কাছ থেকে, আমাদের দেশ থেকে, আমাদের পারিপার্শ্বিক জায়গা থেকে অন্ধত্ব দূরীকরণ করতে পারি, অর্থাৎ মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারি। এবং এর জন্য শুধু যদি আমরা সচেতন হই তাহলেই কিন্তু সম্ভব, কোনো রকম বাধা বিপত্তি আসবে না। কারণ আমরা যদি নিজেরা সচেতন হতে পারি তবে, আপনারা চিন্তা করে দেখুন, যদি কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকেন, মাত্র 1 মিনিট চোখ বন্ধ করে বসে থাকেন, তাহলে বুঝতে পারবেন অন্ধত্বের কি যন্ত্রণা। আমরা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই পৃথিবীর সমস্ত রং রূপ, যেমন আমাদের এই ইন্দ্রিয় অর্থাৎ চক্ষুর দ্বারা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের অন্ধ ব্যক্তিরা কি কষ্টে আছে সেটা বুঝতে পারবেন। তো আমরা আসুন, আমরা সকলে এই কুসংস্কার থেকে, অর্থাৎ মৃত্যুর পর চক্ষুদান করলে
কিছু ক্ষতি হবে, এই ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে এসে আমরা মরণার্থ চক্ষুদানের অঙ্গীকার করি। চক্ষুদান কি খুব সংক্ষেপে জানাচ্ছি। চক্ষুদান সম্পর্কে জানতে গেলে আমাদের চোখের অ্যানাটমি সম্বন্ধে জানতে হবে, মানে কিছু জ্ঞান থাকতে হবে, তাহলে আমরা নিজেরাই সচেতন হতে পারবো। হ্যাঁ, তাই তো আমরা এটা কেন করছি না। প্রেসিডেন্ট মহাশয়, প্রেসিডিয়াম এবং আমার সদস্য বন্ধুরা, আমি প্রথমে একটা কথা বলি যে আপনাদের কারোর কাছে বইয়ের মধ্যে আমার কিছু কাগজপত্র আছে, যেটা অনেকবার বলার পরেও সেটা আমি ফেরত পেলাম না। এনিওয়ে, এবার হচ্ছে আজকে আমাদের এটাতে আপনারা এসেছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে, এর জন্য অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের অ্যাসোসিয়েশনটা 2002 সালে জন্মগ্রহণ করেছিল, আজকে 23 বছর হয়েছে। আমরা যারা 2024 সালে এটা হাতে নিয়েছিলাম, আমরা মোটামুটি একটা সাজানো বাগানের মধ্যে এসেছিলাম, সাজানো বাগান পেয়েছিলাম আমরা সেটাকে। কারণ 2017 সালের কনফারেন্স হওয়ার পরে তারপর থেকে এটা স্ট্যাগনেন্ট হয়েছিল, নানা রকম কারণে স্ট্যাগনেন্ট হয়েছিল, তার মধ্যে করোনা একটা ব্যাপার ছিল। তো তারপরে 2022 সাল থেকে কিছু আমাদের এখানে সবাই বয়স্ক, কিন্তু তার মধ্যেও কিছু সুপার সিনিয়র লোক যারা চেষ্টা চরিত্র করে এই অ্যাসোসিয়েশনটাকে আবার চালু করা এবং সচল রাখার একটা চেষ্টা করেছিলেন। তার ফলশ্রুতি হিসাবে 2024 সালের 30শে ডিসেম্বর আমাদের একটা কনফারেন্স হয়েছিল। তার মধ্যে দিয়ে আজকে যাদের নতুন দেখছেন, পুরনো এখানে সবাই প্রায় আছেন, যাদের নতুন দেখছেন তারা তার মধ্যে দিয়ে এখানে এসেছেন। আমাদের অ্যাসোসিয়েশনের যা মেম্বারশিপ, তা আমার মনে হয় যে, আমার জানা হয়তো আর অন্যরা বেশি জানতেই পারেন, আমার জানা যে এরকম এত সংখ্যক লোক দুর্গাপুরে আর কোনো অ্যাসোসিয়েশনে আছে বলে আমার মনে হয় না। ইভিন আমি বলছি কোনো সিঙ্গল ট্রেড ইউনিয়নের এত মেম্বার নেই। কিন্তু এত মেম্বারগুলো নিয়ে আমরা কি করব? সেই মেম্বার যত 6162 হচ্ছে আমাদের মেম্বারশিপ স্ট্রেংথ, কিন্তু দেখুন আজকের ছবি 400 লোক নাম এন্ট্রি করেছিলেন। আমার মনে হয় হয়তো 200 লোক হয়তো হলেও হতে পারে, বাকি লোক আসেননি। তারা আসবেন লাঞ্চের সময়। বলতে খুব কষ্ট হচ্ছে এবং খুব খারাপ লাগছে, কিন্তু এটাই ঘটনা। তো এবার যথেষ্ট ঠান্ডা পড়েছে, সব বয়স্ক লোক, আমরা দেরি করে শুরু করেছি, আমাদের 10টায় শুরু করার কথা ছিল, কিন্তু আমরা সেইটাকে টেনে 11:30 দিয়ে শুরু। তারা আসেনি। আমাদের যে ওবি মিটিং হয়, সেই ওবি মিটিংয়েও আমরা অনেক সময় 50% লোকও পাই না। আপনারা দেখুন আপনাদের প্রতিবেদনে, এতে ওবি মিটিংয়ের সমস্ত রিপোর্ট দেওয়া আছে। যতগুলো 2025 জানুয়ারি থেকে আজ পর্যন্ত, আজ মানে এর আগের মিটিংটা পর্যন্ত টোটাল হিসেবটা দেওয়া আছে। এবার এইভাবে তো বসে থাকলে হবে না, কারণ আপনারা সবাই জানেন টাউনশিপের অবস্থা কি আছে, আমাদের ম্যানেজমেন্ট কি করতে চাইছে, কি করতে পারে, কি করেছে। কারণ এই বাড়িগুলো যখন বিক্রি হয় তখন ম্যানেজমেন্ট জনে জনে ধরে পার্সোনাল অফিসার বসিয়ে ডিপার্টমেন্টে করে সবাইকে জোর করে বাড়িগুলো কিনেছিল। কারণ কি, সেই একই কথা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পরে ছিল। এখন কোম্পানি একটা ভালো পজিশনে আছে, তারা এখন ভাবছে যে যেভাবে হোক একটা করতে হবে। এবার এরা কিছুদিন আগে 19 তারিখে একটা এখানেই একটা হয়েছিল, আমাদের কোন এক্স এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফাউন্ডেশন ডে ছিল। তাইতে আমাদের যে এখন EDHR আছেন তিনি এসেছিলেন। তিনি সব কথার মাঝে একটা কথা বলে গেলেন যে আপনারা বাড়ি ভাড়াগুলো জমা দিচ্ছেন, যেটা হয়তো ওই জায়গায় ওনার না বললেও চলে যেতে পারতো, কিন্তু উনি সেটা বলে গেলেন। তো এবারে এর মাঝে আমাদেরও কিছু লুফল আছে। কারণ হচ্ছে, দেখুন আমাদের কাছে অনেক কমপ্লেন আসে যে প্রচুর বিল হয়েছে, প্রচুর বিল। কি করে প্রচুর বিল হল? বিলটা যদি প্রতি বছর দিয়ে দেওয়া যায় তাহলে তার প্রচুর বিল হওয়ার জায়গাই থাকে না।
এবার এই নিয়ে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বহুবার কথা বলেছি, বহুবার গিয়েছি। তারা ভালো সদুত্তর দিয়েছিলেন। তারা বলেছিলেন যদি একটা বিলে কারোর হিউজ বিল আসে তাহলে আপনারা আসবেন, আমরা ওটাকে পাঠ করে দেবো। কিন্তু যদি 2011, 2010, 2009, 2012 থেকে বিল বাড়িয়েছে সেটা কিন্তু আমরা পাঠ করতে পারবো না। অ্যাটেন্ড করতে হবে, সে যাই প্রোগ্রাম থাকুক তাকে অ্যাটেন্ড করতে হবে, সেইটা দেখার কথা। আমাদের ম্যানেজমেন্টকে একটা কথা জানানো উচিত, সেটা ডেমনস্ট্রেশনের মাধ্যমে হোক, ডেপুটেশনের মাধ্যমে হোক, যে আমরা কিন্তু আছি, আমরা একবারে নিবিনি, আমরা আছি। সেইটা জানানোর জন্য আমাদের একটা বৃহৎ কিছু পরিকল্পনা করতে হবে, যে পরিকল্পনার মাধ্যমে আমরা ম্যানেজমেন্টকে জানাতে পারবো যে আমরা আছি এবং আমরা থাকবো। তো সেইটা করেই আমি বলছি যে আমরা যথাসম্ভব চেষ্টা করি লোককে রোডে রোডে খবর দেওয়ার যথাসম্ভব চেষ্টা করি, কিন্তু তারপরেও কিছু লোক সেগুলোকে রেসপন্স করেন না। আজকেও কয়েকজন লোক এসছেন, তারা আজকে এসছেন, আমি বললাম আপনাদের তো রোডে মনে হয় খবর দেওয়া হয়ে গেছিল, ভুলে গিয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে মনে পড়লো যে ওখানে লাঞ্চের ব্যবস্থা আছে, চলে এলাম। আপনারা কিছু মনে করবেন না, আমি কিন্তু বাস্তব সত্যি কথাটা বলছি, কারণ এটা আমার অনেক দিনের অভিজ্ঞতা। আমরা সবসময় আপনাদের সঙ্গে আছি, থাকবো, আগেও ছিলাম। অ্যাসোসিয়েশন আগে আপনাদের সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা যখন যেখানে কোনো সমস্যা দিয়েছি, আগে রোদের যারা অভিযান তাদেরকে বলেছি যে আপনারা যান, সুতরাং আর বেশি সময় আমি নষ্ট করছি না। জানি না কিছু সব ভেতরে স্বপ্ন কভার করতে পারলাম কিনা। যাই হোক, যদি কারোর কিছু থাকে বলবেন, পরবর্তীকালে আমি তার জবাব দেবো। এই বলে আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করলাম। তার আগে একটা অনুরোধ, এই অ্যাকাউন্ট সম্বন্ধে যদি আপনাদের কিছু বিস্তারিতভাবে জানার ইচ্ছা থাকে তাহলে দয়া করে আমাদের অফিস খোলা থাকে, আপনারা সেখানে যাবেন, আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো। কারণ আজকে সময় খুবই কম, আমি অ্যাকাউন্টটা করে আপনাদের কাছে শোনাবো। আমি আস্তে আস্তে বলবো, আপনাদের যদি কোনো শুনতে অসুবিধা হয় বলবেন। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st March 2025. Expenditure: printing and stationery 18,791 টাকা, মিটিং এক্সপেন্সেস 6,130 টাকা, ফেস্টিভ্যাল 3,615 টাকা, অনারিয়াম 12,700 টাকা, রেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি 4,012 টাকা, অফিস এক্সপেন্সেস 42,750 টাকা, এক্সপেন্সেস ফর ডিকিজ মেম্বার, অর্থাৎ যারা মারা যান আমাদের সদস্যের মধ্যে, তাদেরকে আমরা প্রতি ফ্যামিলিতে 200 টাকা করে দিয়ে দিই, সেই টাকাটা এখানে বলা হচ্ছে। তো সেটা হচ্ছে 1,250 টাকা, কনফারেন্স 1,23,395 টাকা, যেটা আমরা গত 2024 ডিসেম্বরে আমরা কনফারেন্স করেছিলাম, সেই খরচ। ডেলিগেট ফিস হচ্ছে 7,140 টাকা, ইন্টারেস্ট অন সেভিং ব্যাংক অ্যাকাউন্ট 2,407 টাকা, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট 7,473 টাকা, এক্সপেন্সেস অফ এক্সপেন্ডিচার ওভার ইনকাম 1,13,336 টাকা। Balance sheet as at 31st March 2025. Liability. As per last account, excess of expenses over income
সেটা হচ্ছে আপনার 6,32,385 টাকা 72 পয়সা, 1,13,336 টাকা 50 পয়সা। গাড়িগুলো রেজিস্ট্রেশন হওয়ার সম্ভাবনা কম, এটা মানেটা বুঝলাম না। এক নম্বর হচ্ছে রেজিস্ট্রেশনটা কেন হবে না, যেহেতু এটা লিভিং কোয়ার্টার। আর দু নম্বর হচ্ছে যে যারা আমাদের বয়স হয়ে যাচ্ছে, ধরুন আমাদের 72-73 বছর বয়স, অনেকেই আছে মারা গেছে, রেজিস্ট্রেশনের ব্যাপারে বাড়িতে রেজিস্টার এটা দরকার, যেহেতু লিভিং কোয়ার্টার। আজ 30 বছর ধরে কোনো এটাকে এমনি কোনো ভাবনা চিন্তা আমার হয়নি। আর দু নম্বর হচ্ছে যে যারা ছেলে মেয়েদের নমিনি ব্যাপার, এটাও নিয়ে কোনো চিন্তা ভাবনা হয়নি। দুটো নিয়ে আমি কর্তৃপক্ষ বলবো, আমাদের কমিটিকে বলবো একটু ভালো করে যদি আলোচনা করা করবো। নমস্কার, ধন্যবাদ। এক নম্বর কথা হচ্ছে, আমি এর আগে একবার হয়তো বলেছিলাম, আমাদের যে সাবস্ক্রিপশনটা হয় সেটা খুবই যৎসামান্য, এবং একটা সংগঠন চালাতে গেলে কোনো ফাইটিং ফান্ড একটা দরকার হয়। আমি একটা প্রস্তাব দিচ্ছি যে আমরা ইয়ারলি একবারই ওয়ান টাইম একটা কোনো ডোনেশন নেওয়া যায়, সেটা যদি 100 টাকা করে হয়। কেননা আমাদের এরপরে কোর্ট কাচারি অনেক কিছু হয়তো আগামী দিনে করতে হতে পারে, সেই জন্য আমি প্রস্তাব রাখছি যে একটা ফাইটিং ফান্ড হিসাবে প্রত্যেক একটা বছর মানে একবারের জন্যই 100 টাকা করে যদি নেওয়া হয়, এটা আমি আমাদের কমিটির কাছে অনুরোধ করছি। একদম। 2 নম্বর হচ্ছে, আমাদের সেক্রেটারি বলে গেলেন, আরেকজন বললেন 17 নম্বর থেকে, এই যে নোংরার ব্যাপারটা না, আমাদের নোংরাটা উনি বললেন যে আমি দেখেছি পরিষ্কার হয়। হ্যাঁ, পরিষ্কার হয় কোনগুলো, যেগুলো কিন্তু মেইন রোডের উপরে যে ডাস্টবিনগুলো আছে সেইগুলোই পরিষ্কার করে। কিন্তু আমাদের যেরকম 15 নম্বর 17 নম্বরের ভিতরে যে পুরনো যে ডাস্টবিনগুলো, ওগুলো কিন্তু বিরাট স্তূপ হয়ে আছে। এটা কি করে সম্ভব, যে কি করে করা যায়? উনি বলছিলেন যে করে আমিও জানি, মেইন রাস্তায় যে ডাস্টবিনগুলো আছে ওই ডাস্টবিনগুলোই করে, কিন্তু আগে যে পুরনো যে গলিতেগুলো যেগুলো পুরনো আছে সেগুলো কিন্তু করা হয় না। এটা এদিকে একটু নজর দেওয়ার জন্য বলছি। আর সেকেন্ড টাইম হচ্ছে, আমি এই প্রতিবেদন ও অ্যাকাউন্টকে আমি সর্বসম্মত করে আমি সমর্থন জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আর একটা পয়েন্ট আছে আমার, যেটা যে লিজিং যারা আছে আমাদের যে নেক্সট জেনারেশন, সেটা কিভাবে নমিনেশন করানো যায়, এই ব্যাপারে যদি একটু আলোচনা করা যায় তাহলে খুব ভালো হয়। নমস্কার। আমি 26 নম্বর স্ট্রিটে থাকি, বিদ্যাপতি। ওখানে একটা লং স্ট্যান্ডিং প্রবলেম হচ্ছে ম্যান হোল। গোটা 10 ম্যান হোল আছে, কিন্তু ভেরি ফ্রিকুয়েন্টলি এটা ওভারফ্লো। আমরা ব্যক্তিগত প্রচেষ্টায় টাকা তুলে চাঁদা তুলে ওগুলো ঠিক করি, কিন্তু ইট নিডস এ থরো রিপেয়ার, কারণ সেটা আমাদের ব্যক্তিগত প্রচেষ্টায় হবে না। যতক্ষণ না এটা ম্যানেজমেন্ট করছে ততক্ষণ এটা হবে না। এটা কিন্তু প্রলং প্রবলেম এবং আমাদের সাধ্যাধি। আর যখন এটা ওভারফ্লো করে, একটা ওভারফ্লো করলেই এবার একটা আটকে গেলেই সব ওভারফ্লো হচ্ছে, তার ফলে ডার্টি স্মেল স্প্রেড করছে, পলিউশন হচ্ছে এবং বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে জায়গাটা। এটা কিভাবে করা যায়, আমি একটা নিজেই দরখাস্ত লিখেছি, সই করে সবাইকে সবার সই করে এটা দেবো ভেবেছি। তা একটা সুযোগ পেলাম এই প্ল্যাটফর্মে জানানোর, তাই জানাচ্ছি যদি কিছু করা যায় আমাদের এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে, তাহলে মনে হয় এটা তাড়াতাড়ি হতে পারে। থ্যাংক ইউ। আজকে এত ব্যক্তি এখানে উপস্থিত হয়েছে, তার মধ্যে যদি 10-12 জন মাত্র বলেন, সেটা কিন্তু মোটেই একটা সম্মেলনের পক্ষে হেলদি হয় না। সেই জন্য আমরা আবার অনুরোধ করছি বারবার, যারা বলতে চান সংকোচ কাটিয়ে আসুন, এখানে এসে একাত্ম হয়ে আপনারা বক্তব্য রাখুন এবং সংগঠনের পক্ষে সেটা সুবিধা হবে। এবার বলছেন শঙ্কর পোদ্দার, হোস্টেলের রেভিনিউ। নমস্কার, আমি অনেকদিন বাদে এই অ্যাসোসিয়েশনে এসছি। আমি মেম্বার ছিলাম 2002-এ, কিন্তু যে কোনো কারণেই হোক যোগাযোগ ছিল না। আবার নতুন করে ব্রিজ তৈরি হয়েছে, তো আমাদের স্ট্রিটে 2টি বাড়ি লিজে আছি আমরা এই স্ট্রিট প্ল্যান্টের। তো ওখানে আমাদের সমস্যাটা একটু অন্যরকম। ওখানে
কোম্পানির একটা স্কিম হয়েছিল মাঝখানে 900 কোয়ার্টার D2 টাইপের, যে 3 বছরে 3 লাখ টাকা দিয়ে 3 বছর থাকতে পারতেন। তো সেই রকম একটি আমার জাস্ট নেক্সট বাড়ি উনি থাকেন এবং উনি এক্সপায়ার করে যান। তারপর থেকে এই বাড়িটা ভ্যাকেন্ট পড়ে আছে। প্রায় মানে চোররা মোটামুটি সবই নিয়ে গেছে, প্রায় কিছু অবশিষ্ট আছে, কিন্তু প্রচুর গ্রোথ হয়ে গেছে। স্টেটে জানিয়েছিলাম, স্টেটে বললো যে আপনি ব্যবস্থা করুন, আপনার যদি অসুবিধা হয় আপনি কাটিয়ে দিন জঙ্গলটা। যেমন গত ফেব্রুয়ারি মাসে এই বছরে আমি যে কোয়ার্টারে থাকি আর কি, দাদার সাথে ছিলাম। দাদা গত 11 ফেব্রুয়ারি মারা গেছে। তো তারপরে আমি একবার এতে গিয়েছিলাম বিল্ডিংয়ে, যে নামটা চেঞ্জের ব্যাপারে, যে প্রদীপ নামে কোয়ার্টারটা করা যাবে। তো প্রথমে আমাকে বললেন যে আপনার কি কনস্ট্রাকশন আছে? আমি বললাম হ্যাঁ। সেটা কি কংক্রিট? আমি বললাম হ্যাঁ। বলে কংক্রিট কনস্ট্রাকশন থাকলে হচ্ছে না এখন। আমি বললাম এর আগে তো হয়েছে। বলবো হ্যাঁ, 2023 সাল পর্যন্ত যে কনস্ট্রাকশন ছিল তা সত্ত্বেও নাম চেঞ্জ হয়েছে, কিন্তু 2023 সালের পরে সেটা বন্ধ হয়ে গেছে। এখন তাহলে কি হবে? বলে সবার ক্ষেত্রে যা হবে 33 বছর বাদে আপনার ক্ষেত্রেও সেই একই জিনিস হবে। আর তখন আমি মানে বললাম যে কোনো উপায় নেই। বললো না, কোনো উপায় আর নেই। আপনাকে মানে ফর্মটা দিতে যাচ্ছিল, দিতে গিয়ে বললো যে আপনার একটা কোয়ারি ছিল, আপনার কি কনস্ট্রাকশন আছে? তখন আমি বললাম হ্যাঁ আছে, এবং কমপ্লিট কনস্ট্রাকশন, তাহলে আর হবে না, এটাই বললেন। আর আরেকটা আমার কোয়ারি আছে যে আমাদের মিটার রিডিং মাঝে মধ্যে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই মিটার রিডিং অনুযায়ী কিন্তু আমাদের বিলটা এখন পাঠায় না, মানে অনলাইনে দেখে নিতে হয়। তো সেই অনলাইনে যে বিলটা লাস্ট যেটা পেমেন্ট করেছিলাম সেটা 1800 ইউনিটের ছিল, মানে আমাদের 1.5 মাসে এই 150 ইউনিট করে পার মান্থ, বছরে 1800 ইউনিটের ফ্ল্যাট রেটে কাটে। তো কিন্তু এখানে বিলে কিন্তু ওরা একটা 2018 16/6/2018 একটা ইউনিট দেখাচ্ছে, আর 8/9/2019 এটা দীর্ঘদিন ধরে এই ইউনিটটাই দেখিয়ে আসছে। তার মাঝে মধ্যে কিন্তু ওরা মিটার রিডিং নিয়ে যায়, কিন্তু সেটার কোনো এফেক্ট বিলে পাওয়া যায়। এবার লাস্ট যে বিলটা মানে আমরা ডাউনলোড করেছি 1/4/2025 থেকে 31/3/2025, সেটাতে দেখা যাচ্ছে 2026, সরি। তো সেটা দেখা যাচ্ছে যে 1/4/2025 থেকে 31/7/2026 পর্যন্ত ওরা 150 ইউনিট করে নিচ্ছে, কিন্তু তারপর আবার 1/8 থেকে 31/3/2026 পর্যন্ত ওইটা আবার 250 ইউনিট পয়সা নিচ্ছে। মানে টোটাল হচ্ছে বছরে হয়ে গেল 3000 ইউনিটের পয়সা ফ্ল্যাট রেটে কাটে, যেটা বিলে দিয়েছে ওরা। তো আমার এটাই প্রশ্ন যে এটা ওরা অ্যাডজাস্ট কখনোই করছে। এই কারণের জন্য বলছি আমি যে আমাদের পিছনে কিছু লাইসেন্সিং মেম্বার এবং আরো কিছু অফিসার মিলে আমাদের পিছনে লিগেছে। এই কারণের জন্য প্রতিদিন প্রত্যেক মিটিংয়ে টিএ বিল্ডিংয়ে গিয়ে তারা বলে আসছে যে লাইসেন্সি লিজি এক করো। ওরা কেন সুদ ভোগ করবে? ওরা কেন কোয়ার্টারের পয়সা দেবে না? আমরা কেন দেব? আমরা কেন বাড়তি পয়সা দেবো? আমরা কেন 3 বছর করে রিনিউ করব? যারা লিজি কোয়ার্টার তাদেরকেও আমাদের সঙ্গে করুন, না করলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব। আপনাদের মনে আছে যে এরা বলছে না যে লিজি কোয়ার্টাররা লাইসেন্সিতে এসব বলছে, লাইসেন্সি কোয়ার্টাররা লিজিতে যাক, সেটা কিন্তু ওরা বলছে না। তার কারণ হচ্ছে যে আমরা কোনোদিন চাইনি যে আমাদেরকে কোয়ার্টার দাও। কোয়ার্টার আমাদেরকে দেওয়ার জন্য ওরা অনুরোধ করেছে, ওরা অনেক ফ্যাসিলিটি দিয়েছে। ওরা ছুটি বিক্রি 15 দিন যদি ছুটি থাকে বলে 7 দিন তুমি ছুটি বিক্রি করো, তবু আপনারা কোয়ার্টারটা নিন। আপনারা কোয়ার্টার নেবেন
অথচ কোয়ার্টার ভাড়াও আপনারা পাবেন। এমন এমন লোক আছে তারা কোয়ার্টার নিয়েছে, যে কোয়ার্টার দিয়ে কিনেছে তার থেকে বেশি টাকা কোয়ার্টার ভাড়া পেয়েছে। অনেকে যেমন আমি 85,000 টাকা পেয়েছি, 1,29,000 টাকা দিয়ে কিনেছি। আমরা বলিনি যে আমাদেরকে দাও, আমরা ভেবেছি আমাদের চাকরি শেষ হয়ে যাবে, আমরা এখান থেকে চলে যাব। কিন্তু ডিএসপির এমন একটা পজিশন, সেলের একটা এমন পজিশন এসেছিল যে তাদেরকে কোয়ার্টার বিক্রি করতে বাধ্য হয়েছে গোটা সেল। আর লাইসেন্সি এরা বলছে যে আমাদেরকে কোয়ার্টার দাও, আমরা কিন্তু বলিনি কোয়ার্টার দাও, ওরা বলেছে কোয়ার্টার নাও। এরা বলছে কোয়ার্টার দাও, আমাদেরকে দাও, যে কোনো কালা কানুন যাই হোক না কেন আমাদের কোয়ার্টার চাই। 2008 সালে যারা কোয়ার্টার নিয়েছে তাদের ছিল এক আইন, আবার যারা 2015 সালে কোয়ার্টার নিয়েছে তাদের হয়েছে এক আইন। তখন বলছে যে 2008-এ যারা ছিল, যে এগ্রিমেন্ট ছিল সেইটা ভায়োলেট করে বলছে যে 2015 যে এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্টে আসুন, কিন্তু তারা এটা মানতে চাইছে না। আবার 2015 সালে যে এগ্রিমেন্টটা ছিল সেটা আবার 2025 সালে যখন কোয়ার্টার দিল আরো 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 খারাপ পজিশনে তারা কোয়ার্টার কিনেছে। ওই 2015-2008 সব আমাদের অ্যাসোসিয়েশন লাইসেন্সিং নয়, লিজি, 99 বছরের কেনা বাড়ি। দুর্গাপুর স্টিল প্লান্ট সেই সময় এমন বিপদের মধ্যে ছিল, মাসের মাইনে এমপ্লয়ীদের কবে দেবে ঠিক করতে পারত না। তার কারণ ফান্ড শূন্য। সেই সময় তারা সেল অথরিটি কলকাতার এক পার্টিকে দিয়েছিল সার্ভে করবার জন্য যে আমাদের টাউনশিপ যত বাড়ি আছে এই বাড়িগুলো আপনারা চেক করে দেখুন কি অবস্থায় আছে, কত দাম তার হতে পারে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, 3, 4, 5 সার্ভে করে তারা একটা রিপোর্ট পেশ করেছিল। হয়তো অনেকে বলবেন যে আপনি কি ম্যানেজমেন্টে ছিলেন, এসব জানলেন কি করে? যাই হোক, তৎকালীন যে চিফ টাউন অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন সমর ঘোষ, সে ছিল আমার ইনচার্জ। আমি চাকরি করতাম টাউনশিপ গ্যারেজে। আমার ইনচার্জ ছিলেন চিফ সমর ঘোষ। আমার যথারীতি তার সঙ্গে খুব ভালো সম্বন্ধ ছিল। তো সেই সার্ভে রিপোর্টে হয়েছিল যে আপনাদের কিছু বাংলো ছাড়া যেগুলো পরে তৈরি হয়েছে, বাদ বাকি ভ্যালুয়েশন মিল, 1 পয়সা দাম ছিল না এই বাড়িগুলো। কারণ বাড়িগুলো যে সময় তৈরি হয় সেই সময় সিমেন্টের দাম ছিল 5 টাকা বস্তা। এসিসি ব্র্যান্ড সে সময় কন্ট্রোলে সিমেন্ট বিক্রি, কন্ট্রোল ছাড়া সিমেন্ট বিক্রি হতো না। তো ধরুন ক্যাটাগরি 2 দুটো ইউনিট একসঙ্গে তৈরি করতে খরচা হয়েছিল 8 থেকে 9,000 টাকা। সেই বাড়ি অ্যালটমেন্ট করে এমপ্লয়ীদের দিয়ে তারা বহু আগে সে বাড়ির টাকা তুলে নিয়েছে। তার মানে হচ্ছে বাড়িগুলো ভ্যালুয়েশন নেই। যুক্তি দিল যদি পারেন এখন দেখুন জলের দামে বিক্রি করে দেন। তো সেই সময় চিফ ইঞ্জিনিয়ার পিকে মিত্র ডেইলি সন্ধ্যের সময় টিভির সামনে বসে এমপ্লয়ীদের বক্তব্য রাখতো
যে আমরা বাড়িগুলো বিক্রি করব, আপনারা আসুন, এতদিন দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে সার্ভিস দিয়েছেন, বাড়িগুলো কিনুন। আমরাও সে সময় দেখলাম যে ভবিষ্যতে রিটায়ার করে কোথায় যাব, এই প্ল্যানিং টাউনশিপ ছেড়ে এখানে আমরা কিনবো। তো বাড়িগুলো যে সময় আমাদের কাছে বিক্রি করা হলো, সেই সময় বাড়ির দামের কথা ছেড়ে দিলাম, কারণ ডিএসপি প্ল্যানিং টাউন, এত সুন্দর টাউন, আপনারা পরে যারা এসছেন তারা দেখেননি, কিন্তু আমরা দেখেছি। আমরা সে সময় চিন্তা করেছিলাম যে একটা স্বর্গে এসছি আমরা চাকরি করতে, এত সুন্দর শহর এটা। যথারীতি আমরা বাড়ি কিনলাম, তো সেই সময় তো বলে দেয়নি যে এই ঘর প্লাস্টার করতে পারবেন না। তাদের সবাই 80 বছর হয়ে গেছে, ওই ভদ্রলোক বাদ দিয়ে বাকি সব 80 বছর হয়ে গেছে। কিন্তু তারা এখনো সেক্টরে ঘুরছে। এটা হচ্ছে মানসিক ব্যাপার। উদয়চাঁদ ব্যানার্জি শান্তিপথ থেকে বলেছেন যে ওন ইউর ওন হাউস, এই আমাদের লিজ আর লাইসেন্স থেকে জুড়ে দিতে। কি লাভ হবে জুড়ে দিতে? ক্ষতি একটা হবে, সেটা হচ্ছে এখন আমরা 1 বছরের পয়সা দিতে পারছি না, তখন আমরা অ্যাডভান্স 33 মাসের পয়সা দিতে হবে। যিনি আছেন আমি জানি না তিনি রাজি কিনা এটাতে। কে.এস. ঘোষ বলেছেন এএসপি ইলেকট্রিক বিলের ব্যাপারে, ওটা আমি আগেও বলে গিয়েছি। আমাদের এতে কাজ করার ইচ্ছা রয়েছে, এটা নিয়ে দেখা সাক্ষাৎ করার ইচ্ছা রয়েছে। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি দেখা করে ব্যাপারটাকে সেটেল করার চেষ্টা করবো। আমাদের তো বিরাট কিছু ক্ষমতা নেই, বা আমাদের মানে কোনো পলিটিক্যাল স্ট্রেংথ তো আমাদের পিছনে নেই। আমরা এটা একটা অরাজনৈতিক সংগঠন, সুতরাং জানি না কতদূর করতে পারবো, তবে আমরা চেষ্টা করবো। এবং আমার মনে হয় আমরা যদি সবাই একসঙ্গে থাকি ওটাও হয়ে যাবে। নিয়ে চিফটির সঙ্গে কথা বলেছিলাম, উনি বলেছেন এটার ব্যাপারে আমাদেরও আছে, কারণ চিফটিও যেখানে থাকে সেখানেও স্ট্রিটের মধ্যে থাকে, সেখানেও ময়লা হয়, সেখানেও জমে থাকে, তার জিনিসটাও তো তুলতে হয়তো তারটা তুলে দেয় অ্যাজ স্পেশাল কেস। সুতরাং এটার পেছনেও আমরা লেগে আছি। এটাও ডিএমসি কে দেওয়া আছে, কিন্তু এখন তো ডিএমসি ফুল ফ্লেজেড কাজ করে না, চেয়ারপারসন দিয়ে কাজ হয়। তো আমরা এটার পেছনে লেগে আছি, এটা নিয়েও আমরা আলোচনা, প্রতিটা এতেই আলোচনা করব, এবং আমাদের যে প্রতিবেদন আছে দায়িত্ব দেওয়া আছে। রীনা রায়চৌধুরী ওই একই কেস, গুরু নানক থেকে বলেছেন ডাস্টবিন পরিষ্কার। আচ্ছা, স্বপন চক্রবর্তী 15 GN রোড, চাঁদার ব্যাপারে ডোনেশন। দেখুন, এই ব্যাপারটা বলা যতটা সহজ, চাঁদাটা বাড়িয়ে দেওয়া ব্যাপারটা অতটা সহজ নয়। বলতেই পারি আমি 100 টাকার জায়গায় আমি 500 টাকা বলতে পারি, 150 টাকা বলতে পারি, 200 টাকা বলতে পারি, কিন্তু ব্যাপারটা অতটা সহজ নয়। কারণ আমাদের অ্যাকচুয়ালি আমরা বছরে মাসে 1 টাকা 25 পয়সা চাঁদাই। 15 টাকা যদি হয়, সেটা আমরা 27 সাল থেকে 20 টাকা করেছি, এবং লোকের যা উৎসাহ দেখছি তাতে 27 সাল থেকে আমরা ওটা বাড়িয়েও দিতে পারি। কিন্তু আমরা এমনিতেই 2011, 2009, 2008 থেকে বাকি আছে, সাবস্ক্রিপশন বাকি আছে, তারপর বাড়িয়ে দিলে কি সেটা পাবো? তার পরিবর্তে আমরা অন্য একটা স্টেও করেছি, নতুন যারা করবে, মানে যাদের বাবা মানে চলে গেছেন তাদের নামে এটা থাকবে, কিন্তু তাদের এটা অ্যাসোসিয়েট মেম্বার আমরা করছি। তো সুতরাং এটা খুব ভালো প্রস্তাব, আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি, এবং আমরা আমাদের রোগীতে আলোচনাও করবো, করে কি হয় আপনাদের আবার পরবর্তীকালে আমরা জানাবো। তবে এটা খুব ভালো প্রস্তাব, আমার তো মনে হয় ভালো প্রস্তাব। ডিএসপি কিন্তু আপনার কোয়ার্টার মেনটেনেন্স করবে না, আপনার ভেতরে যা কিছু করার সব আপনাকে করতে হবে। ডিএসপি খালি করবে কি সিওয়ারেজটা দেখবে, আপনার জলের লাইনটা আপনার পাঁচিল পর্যন্ত ঢুকিয়ে দেবে, তারপর আর ঢোকাবে না, এখান থেকে জোড়া আপনাকে করতে হবে। আর ইলেকট্রিকের তারটা মেন লাইন থেকে আপনার মেন সুইচ পর্যন্ত এনে দেবে, এই পর্যন্ত তার এনে দেবে। তারপরে আপনি যা করবেন, 1টা লাইট জ্বালান, 15টা লাইট জ্বালান, সেটা আপনার কথা। নিমাই চন্দ্র দাস বলেছেন ন্যানো, এটা তো লোকালি মেনটেনেন্সের সঙ্গে কথা বলতে হবে, টিএ বিল্ডিং এর সঙ্গে কথা বলতে হবে। এটাও আমরা এর পরবর্তীকালে যে হবে
যখন আমরা টিএ বিল্ডিংয়ে যাবো তখন আমরা এটাকে ইনক্লুড করে দেবো। তারপরে বলেছেন বস্তি এরিয়া ক্লিন। দেখুন এটাও সারা মানে ন্যাশনাল প্রবলেম, এটাতে আমাদেরও খুব একটা কিছু করা আছে কিনা জানি না, তবে আমরা এইগুলো ইনক্লুড করে দিতে পারি। আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে তার মধ্যে আমরা এটা ইনক্লুড করে দিতে পারি। এটা বোধহয় শঙ্কর পোদ্দার বলেছেন হোস্টেলের মধ্যে। গোপাল দে নমিনি চেঞ্জ 2023 নমিনি চেঞ্জ হচ্ছে না তা নয়, কিন্তু আপনার যে কোয়ার্টারটা আছে সেই কোয়ার্টারটাকে আপনার পূর্ব যে অবস্থায় আপনি কোয়ার্টারটা পেয়েছিলেন সেই অবস্থায় এনে দিতে হবে, তাহলে নমিনি চেঞ্জ হবে। 2023 পর্যন্ত এমনি হয়ে গেছে, কিন্তু এখন করতে গেলে আপনার কোয়ার্টারটাকে বিশেষ করে আপনার ফন্ট এলিভেশন চেঞ্জ করবেন, এই ব্যক্তি আগের মতো রাখতে হবে যেরকম আপনি পেয়েছিলেন। আর ইউনিটের ব্যাপার বলেছেন 2024 সালে 1 আগস্ট থেকে আমাদের যেটা ফ্ল্যাট কাটতো 100 ইউনিট, সেটা এখন থেকে কাটবে 200 ইউনিট, এবং যাদের 150 কাটতো কে টাইপ কোয়ার্টার এবং তার উপরে যত কোয়ার্টার আছে তাদের কাটবে 300 ইউনিট ফ্ল্যাট ইউনিট। এটার সার্কুলার যেটা দিয়েছে তাতে বলেছি কি, তাতে আমাদের কথা বেশি ভাবিনি, ভেবেছে যারা চাকরি করে তাদের কথা, যে তারা যখন রিটায়ার করবে তাহলে তাদের পয়সা দেওয়ার ক্ষেত্রে চাপটা কমবে, কারণ সে তো 300 ইউনিট আগে দিয়ে দিচ্ছে, তাহলে রিমেনিং পার্ট যেটুকু পড়ে থাকবে সেইটুকুতে তাকে পয়সা দিয়ে দেবে। এটা তো আমাদের জন্য এটা করেনি, এটা ওদের জন্য করেছে, কিন্তু আমার জন্য করেনি, মানে খারাপটা আমাদের জন্যই হয়েছে, ওদের জন্য ভালো হয়েছে। আমরা চাই সবাই আসুক, অন্তত ওই যে 18 হোস্টেলের যে সামনে যত জায়গা আছে সবটা ভর্তি হোক, আমরা চাই সেখানে নাচ গান খাওয়া দাওয়া সব হয়েছে। কারণ আমরাও চাইছি যে রাস্তা দিয়ে দুটো লোক গেলে অন্তত এই কোশ্চেনটা তার মনে অ্যারাইজ করবে যে এরা কারা। আমরা বলছি আপনারা আসুন, আপনারা আসছেন না তো আমরা কি করবো, নাচ গান সব হয়, সবই করেছি। 6 মেতে 172 জন এসেছিল, খাওয়া দাওয়াও করিয়েছি ওখানে, কিন্তু খাওয়া দাওয়ার কথা লোক আসে না, মনে না থাকলে তো হবে না। আমার জন্মদিন যদি আমার মনে থাকে, আমার অ্যাসোসিয়েশনের জন্মদিন মনে থাকবে না, এটা তো এক্সকিউজ নয়, এটা লেম এক্সকিউজ, এটা এক্সকিউজ নয়। না কিভাবে জানাবো বলুন, কিভাবে? সেক্টরে সেক্টরে সব রোডে সবাইকে জানানো হয়েছে, কিন্তু আসেনি, সবাইকে জানানো হয়েছে সব রোডে। আপনি যে প্রশ্নটা আমাকে করছেন, আপনার রোড কমিটির যে ওবি আছে তাকে করুন প্রশ্নটা, তুমি কেন বলুনি, আপনি বলুন। সুতরাং সব আছে ব্যাপারে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা লিখুন, এবং যারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে নেই তারা তাদের সঙ্গে অন্য যাদের সঙ্গে যোগাযোগ আছে তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখুন। জনমতটা যাচাই করে দেখি যে কতজন দিতে আগ্রহী, ফান্ড বানানোর জন্য কতজন দিতে আগ্রহী। কারণ হচ্ছে যে আমাদের সত্যি কথা বলতে কি অ্যাসোসিয়েশনের রেডি ক্যাশ কিন্তু কিছু নেই, এবং অ্যাসোসিয়েশনের আমরা আসার আগে ব্যাংকের পজিশন যা ছিল তাই আছে, ফিক্সড ডিপোজিট তাই আছে, আমরা ইন্টারেস্টটাও তুলিনি, ওটাকেই ফিক্সড ডিপোজিট করে দিয়েছি আবার, কারণ ওইটা নষ্ট করার ইচ্ছা আমাদের নেই। কিন্তু আমাদের ফান্ড ক্রাইসিস আছে, আপনারা নিজেদের মধ্যে জনমত তৈরি করে সেগুলো হোয়াটসঅ্যাপে প্লেস করুন, সেগুলো আমরা দেখতে পাই, তাহলে ডিসিশন নেওয়ার সুবিধা হবে। আপনারা দেখুন নিজেদের মধ্যে আলোচনা করুন, যার সঙ্গে জানতে পারবেন। আমরা শুনলাম এবং তার কিছু কিছু উত্তরও দেওয়া হয়েছে, আমরাও কিছু বক্তব্য রেখেছি, সবাই ধৈর্য ধরে শুনেছেন। আজকের এই অনুষ্ঠানে আমি এখানে সমাপ্তি ঘোষণা করলাম।